এক রুক্ষবর্ণ স্টিমার এসে বন্দরে থামে যখন মধ্যরাত্রি। তার ইঞ্জিন গুঞ্জনহীন আর সারিবদ্ধ কেবিন সমূহ হলদে ঘোলাটে বাতির দিকে তাকাচ্ছিল জ্বলন্ত শহরের দিকে। তরঙ্গ সংকুলতায় কুড়ালের শব্দ আর গতিতে মেতেছে জলজ পাখিরা। ঘাটের কিনারে সেই আশ্চর্য স্টিমারের ছায়া কেঁপে কেঁপে ভাঙচুর। জলের উরু ও সিনার মাংস চিড়ে খুঁড়ে খাচ্ছিল সামনে। আর দেখো দেখো ঘূর্ণিঝড় স্টিমারের ছায়া কনস্ট্রিক্টর পাইথন। কিছু দেবদূত 139টা লাশ নদীবক্ষের তরঙ্গের পাটতন থেকে চুরে চুরে ফেলছিল ঘাটের চড়া। বাতাসে মৃত্যু চাবুক শব্দ, আকাশে বজ্র বিদ্যুৎ, খুব দ্রুত তাদের নুন কামড়ে নিয়ে আসছে সাগর। জোয়ারে জোয়ারে অববর্ষার ষোলকলা ফলাবে শশী। আর ওরা পালাতে চেয়েছিল এই শহর থেকে। আকাশের নাম পাল্টে দিয়ে নিজেদের নাম লিখে দেবে। ওরা নিরস্ত্র মানুষের হত্যাকারী, ওরা নিরস্ত্র মানুষের হত্যাকারী, ওরা নিরস্ত্র মানুষের হত্যাকারী। যে আশ্চর্য নিমজ্জনের সাক্ষী সে যেন 7 জনকে বলে, সেই 7 জন 49 জনকে বলবে, সেই 49 জন প্রত্যেকে আরো 7 জনকে বলুক এবং পৃথিবীর তাবৎ গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত এই নিমজ্জনের কাহিনী প্রত্যেক শ্রবণকারী ও শ্রোতা একজনকে পাঠপূর্বক তদীয় শ্রবণ ভূমিতে রোপণ করুক। যে সকল কবি ও চিত্রে এই উপাখ্যান পাঠ অথবা দর্শন করেন তারা গণহত্যা বিষয়ে নিজ নিজ অভিজ্ঞতা লব্ধ কাহিনী ও সুর রঙে ও চিত্রে চাষ করুন। আর যারা এই কাহিনী শ্রবণ অথবা দর্শন করে তারা এই শহর তথাস্তে নিজের জন্য রোদন করুক, নিজের জন্য। কেননা এই উপাখ্যান পাঠ মাত্র যে সকল গণহত্যার সাক্ষী হয় এবং সাক্ষী হত্যার দায় এড়ালেও দৃশ্যের দায় এড়াতে পারে না। আর যারা অন্যায়ভাবে মৃত সমাহিত হয়েছিল, দিক দিগন্তের অপূর্বর্জনে অকস্মাৎ হত্যাকারীর মৃত্যু করাতে আজও রক্তাক্ত খণ্ডিত হয়, তারা তাদের হত্যাস্থল থেকে উত্থিত হোক। ততপর পৃথিবীর সকল মানুষকে বলুক, আমরা ছায়ালোকে রোদন করি। আমাদের রোদন থেকে মানব হত্যাকারী রাষ্ট্র অথবা মানুষের মাংসভোগ সম্প্রদায়ের উপর আবাবিল পাখির পা থেকে পাথর বর্ষণ হোক। কেননা ঈশ্বরই শিশির রক্তঘন পর্জন্য সৃজন করেন। যে হত্যা প্রবণতা ধর্মকে নেপথ্যে ন্যাসপূর্বক রাষ্ট্রকে হত্যামুখী কিংবা রাষ্ট্রকে পরাজিতকরণ পূর্বক ধর্মকে হত্যার খুঁড়ে পরিণত করে, কিংবা যে নিপীড়ক রাষ্ট্রযন্ত্র মানুষের গলায় শ্রেণীর পুত্র সম্পৃক্ততার হত্যার চিহ্ন আঁকে, তাদের বিরুদ্ধে নবী ও তার অবতারদের অভিসম্পাতের অগ্নি উদ্গারিত হোক। বুশম্যানদের পুত্র ভয়ঙ্কর ইনকো পাইথন ক্রুদ্ধ হোক। দিয়েগো রিভারের উজ্জ্বল ইগল উড়ে আসুক চঞ্চনখর সানিয়ে। তদন্তর সুলতানের প্রথম পুরুষ এসে পুষ্প ফলবৃক্ষ রোপণ করুক নাট্যের অন্তে। রবীন্দ্রনাথের দৃষ্টিধৃত উদয় দিগঙ্গনের প্রথম আলো এসে পড়ুক মর্ত মানবের চোখে। এই মৃত্যু পুরাণ অনন্তর নিহিত হোক সম্মুখ বাস্তবতায়। এই মৃত্যু পুরাণ অনন্তর নিহিত হোক সম্মুখ বাস্তবতায়। এই মৃত্যু পুরাণ অনন্তর নিহিত হোক সম্মুখ বাস্তবতায়। কিন্তু আমরা যখন সে বক্তৃতার প্রশংসা করছিলাম, ঠিক তখন তেল আবিবের পানশালায় একজন হামাসপন্থী বুকে পাথর বেঁধে ঝাঁপিয়ে পড়েছিল। সকলে দেখছিল সিয়েরা লিওন এবং প্রাচীন খোরাসান থেকে রাষ্ট্রহীনতার একটা অন্ধ ঘূর্ণি আকাশে রক্ত বমনকারী মেঘ সংবর্তে রূপান্তরিত হচ্ছে। কি ভয়ঙ্কর! রাষ্ট্রের শক্তির সীমা ছাড়িয়ে গিয়েছে, আর সীমান্ত রেখার ভিতর সার্বভৌমত্বের আস্ফালনে জনগণের মেরুদণ্ডে খুঁড় চালিয়ে দিচ্ছে। তাছাড়া সামরিক শাসকরা নানা স্থানে তাদের সুবর্ণ পোশাকে ফানুস এবং উর্দির ঘুড়ি উড়াচ্ছেন, আর আমরা আনন্দে হাততালি জমা করছিলাম তাদেরকে উপহার দেওয়ার জন্য। আর দেখো, কোন কোন রাষ্ট্র প্রাচীন গাধারের শাড়িতে হাড়গোড়ের বস্তা পিঠে চাপিয়ে হাঁটছে প্রভুর নির্দেশে, আর কিছু কিছু রাষ্ট্র কুপড়ে পোকা টানা লাগিয়ে হাঁটছে। তারা বিশ্ব মানচিত্রের মধ্যে একটা খরল করছে পালাবার জন্য। অন্ধকার তাদের ভীষণ প্রিয়। পিউসোতে মার্কিন নামের এক সাংবাদিক মুখোশধারীদের গুলিতে নিহত হয়। রামাল্লায় 3 বছরের এক শিশু তার পিতার বুকের মাঝখানে খুন হয়েছিল। তখন তার পিতা 2 হাতের উপর তার শিশু পুত্রের লাশকে রেখে চিৎকার করে উঠেছিল, মরুরৌদ্র পুড়িয়ে দেওয়ার মতো চিৎকার। তাতে জলপাই বৃক্ষের মঞ্জুরিতে গঞ্জুগিতাল মৌমাছিদের ডানা পর্যন্ত ঝলসে যায়। কফি আনানের বক্তৃতার অনেক আগে কসোভোর উপত্যকায় আলবেনীয় সীমান্তের কাছে আঙুর খেতে মিলোসেভিচের সৈন্যদের হাতে 7 জন নারীকে সারিবদ্ধভাবে ধর্ষিত হতে হয়েছিল। তখন তাদের উদর থেকে ব্ল্যাক উইডো অর্থাৎ কালো মাকড়সা যখন বেরিয়ে আসে, হাসপাতালের নার্সরা পর্যন্ত চিৎকার করে ওঠে। কিন্তু পাশ্চাত্য সংবাদপত্রে এই খবরটি মুদ্রায়িত বা প্রকাশিত হলো না, এজন্য যে তৎকালীন নারী সমাজ যৌনতা বিষয়ে এক ধরনের মনস্তাত্ত্বিক সংকটে নিমজ্জিত ছিল। বিবিসি তথা ঈশ্বরের শান্তি বসিত হোক নিসর্গ পরিচয়ে এক শ্রেণীর মাকড়সা ওদের সাবধান হতে বলেছিল।
সার্বীয় সৈন্যরা তাদের রক্তে অন্য ধর্মগ্রন্থ, নাক চোখে তুর্কিতের ধাঁচ এই বিষয়ে গান করছিল, তখন সার্বিয়ার ভোরের আকাশ রক্তবর্ণ। কৃষি খামারের একটি বিশাল এলাকা ঘিরে রেখেছিল মিলোসোভিসের দেবদূতরা। যাদের হত্যা করা হবে, হয় তারাই খুঁড়ছিল তাদের কবর। অকস্মাৎ মুখ থুবড়ে পড়া, জর্জরিত পদমুণ্ড, এলোমেলো শয়ন সিথার, নিথর চোখের মণি, অজস্র স্বচ্ছতরা গাছ ঢেকে যায় মাটির চাঙ্গরে। এখানে 90 অধিক বয়স কার? আমার। তোমার? তবে তুমি বেঁচে থাকো, সাক্ষী থাকো। ওঠ! 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 চল! চল! আর এদিকে সেদিন বেলগ্রেডের সকালবেলা মিলোসোভিচ হঠাৎ মুখ মুছছে। তবে কি সেই শিশুটির এথনিক ঘিলু তার শ্রীমুখে এসে পড়েছিল সাদা দাগ? অতিশয় অস্থিরতায় সে দ্রুতই ইহন্নার পত্র থেকে পাঠ করতে থাকে, যেন হযরত ইহন্না এই পত্রটি সার্বিয়ার প্রেসিডেন্টকে লিখেছে। সন্তানেরা, ইহাই শেষ সময়। তোমরা তো শুনিয়াছ যে আলদা চাল আসিতেছে, কিন্তু ইতোমধ্যে আরো অনেক দাজ্জাল আসিয়াছে। তাহারা আমাদের মধ্য হইতে বাহির হইয়া গিয়াছে। তাহারা যদি আমাদের লোক হইত, তাহলে আমাদের সঙ্গেই থাকিত। তাহারা বাহির হইয়া গিয়াছে বলিয়া বোঝা যাইতেছে তাহারা কেহই আর আমাদের নেই। হে পবিত্র আত্মা, মানুষের রক্তস্রোতের মধ্য দিয়ে আমার রক্তস্রোতের ধারা বহে কেন? ঈশ্বর আপন আসনে সমীচীন। নিরুত্তর মহাকাশ, উল্কারা জ্বলে উঠে পুড়ে যায়। উত্তর কোথায়? উত্তর কোথায়? উত্তর কোথায়? রাষ্ট্রের দেহ আছে, মনুষ্যদিগরও আছে, কিন্তু রাষ্ট্রের দেহ ছেদ বিচ্ছেদ নিত্যই পূর্ণ। যেমন ছোটকালে পারদ দেখিয়াছিলাম আধুনিক সমান, তাহা কচুপাতায় রাখিলে অখণ্ড, আবার কচুপাতা হইতে ঝরিয়া পড়িলে অনতি বিলম্বে বহু সংখ্যক রূপালী বিন্দুতে পরিণত হইয়া বিচ্ছিন্নভাবে সম্পূর্ণতা লাভ করে। রাষ্ট্র সেইরূপ। একদা এক সুবৃহৎ রাষ্ট্র মধ্য এশিয়া হইতে দৌড়াইতে ইউরোপে প্রবেশ করিয়াছিল এবং অচিরাত টুকরা টুকরা হইয়া এস্তোনিয়া, লিথুনিয়া, জর্জিয়া কত না নামের বাহারে পতাকা মানচিত্রে খচিত হইল। ইতোমধ্যে সুসভ্য ইউরোপ মিলোসোভিচকে গণহত্যার দায়ে ভিয়েনার আদালতে লইয়া আসিল। তাহার মুখের আদলের মধ্যে বসনিয়া, সার্বিয়া, কসোভার অসহায় নারী পুরুষের চিৎকার, ঘৃণা, রক্ত, ভয় ব্রোঞ্জের যৌগে পরিণত হইবার ফলে জবানবন্দি গ্রহণকালে তার কণ্ঠ কম্পিউটার সৃষ্ট যান্ত্রিক প্রতিধ্বনি রূপে শ্রুত হইতে থাকিল। এত প্রাণ, এত রক্ত খুব প্রয়োজন ছিল কি? Behavioral science. We have the intersection that deals with serial murder. It's on the bottom floor of the Academy building, Quantum. জীর্ণপথে মলিভূষণ রেলগাড়িটি শহরে প্রবেশ করে যখন প্রায় মধ্যরাত্রি, নিদ্রাকল্প আচ্ছন্নতার মধ্যে তারই অগোচরে কামরাটি কখন জনশূন্য হয়ে গেছে। প্যাসেঞ্জারহীন শূন্যকক্ষ সম্পর্কে সহজ ও নিশ্চিন্ত দৃষ্টির ভেতর অকস্মাৎ গায়ে সাদা চাদর মোড়ানো একটি লোককে দেখে তার মনে একাকিত্বের চেয়েও দ্বিগুণ ভয় জেগে ওঠে।
ততক্ষণে কামরার কোণার দিকে সেই লোকটি সমুদ্র স্রোতে বিজ্ঞান শূন্য কোণে কার্তের গলায় বলে, একই রে, একই। হায় হায় গো, আমি তো রঙের রং ভুল কইরা ভুল ট্রেনে অন্য শহরে এসে উপস্থিত হইছি। হায় রে ভোলা মন। লোকটি কি সুদানের সীমান্ত থেকে এসেছে? তাকে কি চেচনিয়া রুশ সীমান্তে দেখেছিল, অথবা উগান্ডা কিংবা মোজাম্বিকে? সম্মুখে ঘন অন্ধকার, অপরিচিত শহর, সম্মুখ যাত্রায় একজন অদ্ভুত দর্শন ভিখারী। সে কি তবে দুর্ভিক্ষ পীড়িত আদিস আবাবা থেকে ট্রেনে চেপে বসে হতভাগ্য কোন এক ইথিওপিয়ান, যে কিনা হারারে পালিয়ে গিয়ে হায়নার খাবার হবে? কিন্তু সে ইচ্ছাকৃত ভাবে আসে নাই, কারণ সে বলে, একটা না ৮ ঘন্টা ট্রেনে সইরা এ কোন শহরে এসে উপস্থিত হইলাম? এত বড় একখান ট্রেনে একটা মানুষ নাই। কোন শহর, কি নাম? এই শহরে কি কোনো মানুষ নাই? এ ভাই, এই শহরে কি কোনো মানুষ নাই? মানুষই যদি না থাকে, ভিক্ষা পামু কই থেকা? হায় রে ভোলা মন, মানুষই যদি না থাকে, কইতে ভিক্ষা পামু? সম্রাট হাইলি সেলেসির জীবিতকালে ইথিওপিয়ায় এক ভয়ঙ্কর দুর্ভিক্ষ হয়েছিল। সেই সময় পথে ঘাটে দুর্ভিক্ষ পীড়িত মানুষ, লাশের পরে লাশ, জয়নুলের একা 50-এর মনন্তরের ছবি হয়ে আছে পুরো হারারে। তার বন্ধু মুলুগেটা এই ঘটনাটা তাকে বলেছিল। বুঝলে বন্ধু, এই সময় এক ধনাঢ্য ব্যক্তির হায়না পোষার শখ হয়। হারারের কাছের অরণ্যে হিংস্র সাপদের মধ্যে হায়নার সংখ্যা ছিল অনেক। 19 শতকের মনন্তরেও মাংসভোগ প্রাণীদের পশুর মাংস দিয়ে প্রতিপালনের ব্যবস্থা করা হয়েছিল। সেই ধনাঢ্য ব্যক্তি বলে, খেতেই যখন পারছে না, না খেতে পেরে যখন মারাই যাচ্ছে মানুষ, তাহলে মরা মানুষগুলো খেয়ে তো হায়নাগুলো বাঁচতে পারে। সে ব্যক্তির নাম ওলদেমেরিনা। তার সাঙ্গপাঙ্গরা রাতের বেলা মদ্যপান করত আর মানুষের মাংস দিয়ে প্রলুব্ধ করতে হায়নাদের। তার বৃহৎ বাড়ির সামনে প্রায়শই দেখা যেত শরীরের অধিকাংশ খাওয়া হয়ে গেছে এমন রক্তাক্ত কঙ্কাল। সন্ধ্যায় গোপনে মাটি চাপা দিয়ে দিত তারা। শস্যহীনতা, খরা, ভূমি ও আকাশ যান, কিন্তু দুর্ভিক্ষের স্রষ্টা মানুষ, শুধুই মানুষ। রাষ্ট্র বিভাজনের মূল চিহ্নগুলোর কোনো একটিতে যখন খরা নামে, শস্যহীন, পানিহীন রুক্ষ, অগ্নিখরা প্রান্তরে মৃত এন্টিলোপের উপর শকুনিরা উড়ে আসে। অন্য রাষ্ট্রসীমার ভিতর বজ্রতলে আকাশ কালো হয়ে বৃষ্টি নামে। কাকে দুষবে তুমি? দুর্ভিক্ষ, হায়না, নাকি সেই ধনাঢ্য ব্যক্তিকে? দুর্ভিক্ষ শেষ অব্দি মানুষেরই সৃষ্টি, আর লোকটা ছিল বিকৃত। প্রত্যেকটা ধনী লোকেরই ওরকম একটা না একটা বিকৃতি থাকে, সেও ছিল সেরকম। তবে দুর্ভিক্ষের চেহারাটা গণহত্যার মুখের মতোই, তবে তারও ধীর, শান্ত, কিন্তু নির্মমতায় সমান সমান। মুলুগেটা হঠাৎ আগন্তুকের মনে পড়ে শহরে আসবার কারণ। আগন্তুকের কাছে প্রেরিত দীর্ঘ চিঠির এক স্থানে তার বন্ধু লিখেছে, তুমি এ শহরের বিশাল প্রবেশ পথ দিয়ে আসিও না। উপনিবেশ আমনের জীর্ণ মলিন স্টেশনের পথে নিরাপদ, তবে তাহা সহসা নদীর ভাঙনে ভাঙনে বিলীন হইয়া যাইতে পারে। এখানকার ট্রেনে সহজে কেউ আসে না, তাহা মূল শহর হইতে 9 কিলোমিটার দূরে। তুমি জলপথেও আসিও না। এখানকার নদী ভোলগা ও মিসিসিপির মতো নহে। তাহাদের চরিত্র রক্ষণে মানব সম্বন্ধ ও প্রকৃতি খুঁজিয়া পাওয়া যায়। উপরন্ত এ পথে আসিলে তোমার ভয়ঙ্কর বিপদ হইতে পারে। স্টেশনে নাম্বার স্থলে সে ঘন অন্ধকার দেখে। কয়েক পা এগিয়ে যেতেই ছাউনির থামের আড়ালে সে একটি হেরিকেন দেখতে পায়। কি আশ্চর্য, কোথাও কোনো মানুষ নেই, অথচ হেরিকেন চলছে। কৌতূহল বশত সে সামনের দিকে এগিয়ে যায়। তারপর হতভম্ব সে ব্যক্তি দেখে শালু কাপড়ে আবৃত একটি লাশ ছাউনির পরিবারটা থেকে ঝুলছে। লোকটা নিশ্চয়ই কুলি। কি এক ক্রোধে প্রেতাত্মা স্থলে মানুষ শূন্যে ঝুলে থাকে, অথবা অথবা সে জীবন যুদ্ধে পরাজিত করে। স্টেশনে যাত্রী নাই, মানুষ নাই, দিনের পর দিন না খেয়ে থেকে স্টেশনে ফাঁসিতে প্রতিশোধ নিয়েছে, অথবা অথবা কেউ কেউ হত্যা করেছে তাকে। যাবেন না স্যার, আমি একটা গেস্ট হাউসের মালিক, কাস্টমার খুঁজতে আসছি। খাউন খাউন ভালো, ডাবল বেড। চলে আসেন স্যার, আসেন 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 স্যার, আসেন।
স্টেশনের টিকিট চেকের দরজা পেরিয়ে এসে অন্ধকারে নদীর স্রোতের শব্দ শুনতে পায়। আসেন স্যার, জনমানুষ শোনে, আসেন। শব্দ অন্ধকার। চলবে স্যার, চলবে। এই মোম, হারিকেন সব আছে। এই কিরে, এই আছোস নাকি? লগে গেস্ট আছেন একজন। রুম বন্ধ, সমস্যা নাই, আমি চাবি জোগাড় করছি। পাইছি স্যার, চাবি পাইছি। শোন শোন, স্যারের দিকে একটু খেয়াল রাখিস, আমি স্যারের থাউনের ব্যবস্থা করতেছি। আপাতত রাতের খাবারটা হলে নিশ্চিন্তে একটা ঘুম দেওয়া যেত, আর সকালের নাস্তাটা কোনো একটা হোটেলে সেরে নেব। আপনি কোনো কথা বলেন না কেন? কি অদ্ভুত কাণ্ড! বলছি স্যার, বলছি আমি এসে আপনাকে সব বলছি। স্যার, এইটা হইল গিয়া আপনার থাউনের বিছানা, শুনতেন না স্যার? আচ্ছা স্যার, আপনারে দেখা একেবারে অন্য কিসিমের মানুষ মনে হয়, কিন্তু আপনি এই শহরে কেন আইলেন এটা আমার বুঝেই আসতেছে না। স্যার, এক লগে এই পোলাটার একটা ভাই বোন খারা ঝিলিক পয়রা মইরা গেছে। তখন সে মাঝরাত্রে বন্দরে সমুদ্রে জাহাজের মাল খালাস করছিল। আকাশে মেঘ ছিল না, বৃষ্টি ছিল না, শূন্য নীল অঞ্চল থেকে খারাপ বজ্র নেমেছিল তাদের ঘরে। আচ্ছা স্যার, বজ্রপাতে যদি মানুষের ঘর পুড়ে, তাইলে তাদের হাত পা বান্ধা থাকে কেন? তারপর থেকে আজ 3 বছর সে কোনো কথা বলে না। ভয় নাই স্যার, ভয় নাই। আমি হইলাম পীরের মুরিদ। এই দোতারা দিয়া পীরের করে সে গান করি, আর আমার লাশ খবর দেই। আপনারা যে বুঝাইবার চাইছি, আপনি ইতিমধ্যে তার থেকে অনেক বেশি বুঝা গেছেন স্যার। সবকিছু কিরকম বেড়ে উঠছে এখানে। একটা স্টেশন, লণ্ঠন, মানুষ, অন্ধকার, এমনকি এক চোখে মন্ত্রী পর্যন্ত। আমাকে কপালে রক্তের লেখা স্যার, আর কিছুই নাই। পানির তলায় সবুজ জাতিনে বসলেন খিজির নবী। এসব দেখে কাম নাই, শুয়ে পড়েন স্যার। খিজির নবী। আগন্তুক ভাবে নদী তবে রক্তাভ নয়, যা কিছু ঘটছে সবই তার চোখের সামনে স্বাভাবিক দৃষ্টিচ্যুত। আগন্তুকের মনে সন্দেহ জাগে, কেন তার আকস্মিক মনে হয়েছিল সে কোনো এক ভয়ঙ্কর গল্প কাঠামোর মধ্যে প্রবেশ করেছে। সহসা ঘুম ভেঙে যায় আগন্তুকের। চোখ খুলে দেখতে পায় দূরে সেই স্টিমারটির পাটাতন ভেঙে 2 টুকরো হয়ে আছে। খণ্ডিত অংশ দুটি সম্মুখ অংশের সাথে যুক্ত হয়ে আছে। তারপর সে বুঝতে পারে তার ঘর ভর্তি অজস্র মৃতদেহ। কি এরা কি হয়েছে এদের? এতগুলো লাশ, নাম নাই, ঠিকানা নাই, ছেঁড়া ঘোড়া লাশ। এদেরকে কারা হত্যা করেছে? এদেরকে কারা হত্যা করেছে? নিজের হাতে 64টা লাশ উদ্ধার করেছি। এক সময় এত দোতলা শালিনকে বাঁচাইতাম, আর এখন জালিমের অপকীর্তি টানি। আসেন স্যার, দেখেন স্যার লাশ। না, এরা তবে স্টিমার ডুবে মরে নাই। এদেরকে জোর করে স্টিমারে তুলে মাছ নদীতে হত্যা করা হয়েছে। তারপর দিগ্লক্ষহীন উদ্ভ্রান্ত ঘূর্ণিতে স্টিমারটি ডুবেছে। আগন্তুক ভাবে যা ঘটেছে তা হয়তো ঘটে নাই,
কিংবা আরো ভয়ঙ্কর কোন সম্মুখ বাস্তবতা হয়তো অপেক্ষা করছে তার জন্য ওই দূরের শহরে। সে বন্ধু এই শহর সম্পর্কে থেকে কিচ্ছু বলে। নতুন শহর, নতুন ঋতুবন্দী দিন, সারা শহর জুড়েই শিউলি ফুলের সুরভি গন্ধ, ছাতিম ফুলের লবঙ্গ গন্ধ, নানা শহরের নানা মুখ। পথে যেতে যেতে নদীর ঘাটে হাঁটে সে, হাঁটতে হাঁটতে ঠিকানা মিলে গিয়ে পৌঁছায় তার বন্ধুর বাড়ির সামনে। কিন্তু আসলে কি যথার্থ ঠিকানা খুঁজে পেল সে? সে হাঁটতে হাঁটতে গিয়ে দাঁড়ায় বাড়িটির দরজার সামনে। বাড়িটির দরজা খুলে যায়। একটি মেয়ে দাঁড়ানো। মেয়েটিকে অনুসরণ করে সে ভেতরে চলে যায়। হঠাৎ তার মনে হয় সে কোনো ভুল ঠিকানায় এসে পড়েছে, কারণ এই বাড়িটির গড়ন কোনো সাধারণ বাড়ির মতো নয়। এই শহরের রাষ্ট্রবিজ্ঞানের চাকরিচ্যুত একজন অধ্যাপকের বাড়ি এইরকম হবার কথা নয়। আর তাছাড়া আশেপাশের রুমগুলো কেমন যেন হিমায়নের যন্ত্রধ্বনি। সমগ্র বাড়িতে সম্ভবত আর কেউ নেই, কিন্তু কেন? মেয়েটির দিকে চোখ পড়তে সে দেখে তার মাথায় একটি নার্সের টুপি। সে থমকে ওঠে আর জিজ্ঞাসা করে, আচ্ছা ওগুলো কি? আসুন দেখে যান, সবার গায়ে নাম্বার লেখা আছে। এই প্রথম আগন্তুক টের পায় সে একটি অত্যাধুনিক সব সংরক্ষণ মর্গে এসেছে, আর সমগ্র ঘর জুড়ে জীবাণুনাশক ওষুধের গন্ধ বেরোচ্ছে। মেয়েটি দরজা খুলে তাকে যা দেখায় তাতে সে আর্তনাদের কাছাকাছি বিস্মিত হয়। বড় বড় বরফের চাঙড়ে মৃত শিশুদের লাশ, তাতে যে লাশের সংখ্যা লেখা থাকে সেই সংখ্যাটি ছিল 51। লাশগুলো বিভিন্ন দেশের মানচিত্রের আকার ধারণ করেছে। আশেপাশে শূন্য কফিন বক্স। মেয়েটি বলে, এরা সকলে ভিন্ন ধর্মের শিশু, এদের ধর্মের সংখ্যা কমানোর নির্দেশ দেওয়া হয়েছিল। ঘর অন্ধকার, মৃত্যু স্থির নির্বাক, কিন্তু মৃত্যু কি নির্বাক? এদেরকে কারা হত্যা করেছে? কারা? কেন? এরা কি রামাল্লার শিশু? এরা কি কান্দাহারের শিশু? এরা কি নাৎসিদের গ্যাস চেম্বারের মরে নাই? আমি জানি না, আমি জানি না। ওরা ওরা বলে পাহাড়ি ইগলরা এদের নখে গেঁথে হত্যা করেছে। আপনার যদি এখানে কেউ না থাকে তবে দয়া করে চলে যান, তবে দয়া করে চলে যান, তবে দয়া করে চলে যান। হত্যার দায় আমাদের নিতে হবে। এই হত্যার দায় আমাদের নিতে হবে, না হলে রোজ হাসরে উত্থান রহিত হবে। এ কেমন শহর, এ কেমন মৃত্যু! প্রত্যেকটা মৃত্যুর পেছনে এক একটা নতুন গল্প সাজাবার চেষ্টা। এ কেমন শহর, এ কেমন মৃত্যু, এ কেমন শহর, এ কেমন মৃত্যু! স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তোমরা? স্যার আমরা আসন্ন সবার আয়োজক স্যার। ও, সবার আয়োজন করেছো? কেমন আছো তোমরা? আছি স্যার। স্যার আপনার কথা অনেক শুনেছি স্যার। বেশ, শোনো, পৃথিবীটা ভালো নেই। আজকে ইরানে, প্যালেস্তাইনে, নাইজেরিয়াতে ব্যাপক গণহত্যা চলছে। এই গণহত্যার সাক্ষী তোমরা, তোমরা তরুণ প্রজন্ম। এই এই গণহত্যার বিচার তোমাদের চাইতেই হবে। তোমরা যাও, আমি বাকি কথা সবাই এসে বলছি। সাবধানে থেকো। স্যার আমরা একটু এগিয়ে দিই স্যার। তার প্রয়োজন হবে না, আমি আসছি। অতঃপর সে একটি সংকীর্ণ রাস্তার সামনে এসে দাঁড়ায়। এ শহরের সমস্ত হত্যা, কবর, জানাজা, সমস্ত কিছু একটি ভাঙাচোরা বাড়ির সামনে এসে শেষ হয়। বাড়িটি ঢোকবার সিঁড়ি উল্টে গেছে। কি ব্যাপার? কলিং বেল নষ্ট নাকি বিদ্যুৎ নেই?
কেউ আছেন? আপনি? আমি বেত্তা, অধ্যাপককে খুঁজছি। আপনাকে? আমি ওর সহকর্মী, বিশ্ববিদ্যালয়ে সাহিত্য পড়াতাম। 1 বছর হলো রিটায়ার্ড করেছি। আপনি আমাদের সভায় এসেছেন, দিন দিন, অনেক ধন্য আমরা। আসুন। কিন্তু কারেন্ট নেই, আর ভাদ্রের গরম, চারিদিকে লোকে বলা বলি করছে 3 নদী মিলিত হয়ে একটা মোহনা তৈরি হয়েছে। এখানে আসবার আগে অবশ্য আয়োজক ছেলে মেয়েদের সঙ্গে আমার একবার দেখা হয়েছিল। সে যাই হোক, অধ্যাপক কেমন আছেন? উনি কি আগের থেকে সুস্থ আছেন? মরে যাবার সম্ভাবনা আছে, কিন্তু সহসা মৃত্যু আশঙ্কা নেই। এই মৃত্যু যন্ত্রণার ভয় আর অতিশয় উচ্ছন্নে যাওয়ার পাই তারা। আসুন, আমরা এই দিকে যাই। আসুন। এই, হাত উঠাই। আপনারা কারা? কেন? এই, চলুন, আমাদের সঙ্গে চলুন। ছাড়ুন আমাকে! আসুন, আসুন বলছি। কবে এসেছেন এই শহরে? কত পরশু কেন? মরণাপন্ন আমার বন্ধুকে দেখতে। লোকটা রাষ্ট্রদ্রোহী, নৈরাজ্যবাদী। ও আমার বন্ধু। কবেকার বন্ধুত্ব? ওর সঙ্গে আমার 31 কি 33 বছর পরে দেখা। কতগুলো দেশ ঘুরেছেন? 20-25টা। কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে না শুধু বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছেন। আর কি কারণ আছে বলুন। কি হলো বলুন। আমি লেখক সংকীর্তন এসেছি। কেন? আমি সেখানকার আমন্ত্রিত অতিথি। সেখানে ভ্রমণের অভিজ্ঞতা না বলে দেশ বেছে বেছে গণহত্যার কথা কেন বলেছেন? কারণ আমার অভিজ্ঞতা নদী, মানুষ আর প্রথমের উচ্চকিত রাত্রি ছিল না। আমি সেখানে ধর্মের নামে, রাজনীতির নামে, মতবাদের নামে, রাষ্ট্রনীতির নামে অবিশ্রাম গণহত্যা দেখেছি। আমি সেখানে সান্দালিস্তা গেরিলাদের, তুৎসি, প্যালেস্তানি, পাখতুনি, নাইজারদের অগণিত লাশ এই 2 হাতে টেনে তুলেছি। আপনি কি নাস্তিক? ভেবে দেখিনি। আপনি এই শহরে গণতন্ত্রীদের সংগঠিত করতে এসেছেন। আপনি বলে বেড়াচ্ছেন এই শহর ডুবতে বসেছে। না, আমি ওরকম কোনো কথা বলিনি। তবে এই শহর অদ্ভুত, এক অপ্রকৃতস্থ মাতালের পায়ে টলছে। না, বলুন ভালোভাবে চলছে। না, টলছে। এখানে হত্যা ঈশ্বরের নামে পানির দরে বিক্রি করা হয়। কবে যাবেন এই শহর থেকে? যাব। কবে? এই তো যাব। আমরা পাঠালে যাবেন? পরলোকের কথা বলছেন? মানেন তো পরলোক। আপনারা যে মানেন সে ব্যাপারে সন্দেহ কি? বন্ধুর সঙ্গে পরিচয় কিভাবে? ঠিক মনে পড়ে না। বাংলাদেশ কিংবা নিকারাগুয়ায় পাশাপাশি যুদ্ধ করেছি। মুক্তিযোদ্ধা? জানি না। এতগুলো দেশ ঘুরেছেন কেন? কয়টা কমিউনিস্ট কান্ট্রিতে গিয়েছেন? 20-25টা। আমি চলে আসবার পর ইতিমধ্যে কয়েকটা বিশুদ্ধ গঙ্গা জলে স্নান করে নিজেদের পোশাক বদলে ফেলেছে। আপনি বোধহয় আমাদের জন্য বিপজ্জনক হবেন না। আসুন, কাল বিকেলে ফিল্ড মার্শালের বিরুদ্ধে একটা মিছিল হবে। আপনার সঙ্গে যা করা সেখানে যাবেন। আপনার সঙ্গে যা করা হলো তা নিতান্তই শহরের স্বার্থে। আসুন আমাদের সঙ্গে। চলুন। আতঙ্কিত বন্ধুটি যখন জানতে পারে একদল লোক তার আগন্তুক বন্ধুকে তুলে নিয়ে গিয়েছে, সে আরো অসুস্থ হয়, কারণ সে জানে কি ঘটতে চলেছে। শিষ্যটি প্রবোধ দেয়। স্যার, আপনি অনর্থক টেনশন করবেন না। তিনি অত্যন্ত সাহসী এবং বুদ্ধিমত্তা সম্পন্ন একজন মানুষ, আর তার কাছে রেড ক্রসের আইডেন্টিটি কার্ডও তো আছে। এসেছো? এতদিনে তোমার আসার সময় হলো। যারা নিয়ে গিয়েছিল তারা অসাধারণ শক্তিধর, আর যেখানে গিয়েছিলাম একেবারে রাষ্ট্রীয় সার্বভৌমত্বের ডিমের ভেতর। আমি জানতাম আপনার কিচ্ছু হবে না, আর আমি স্যারকেও সে কথা বলেছি। তোমাকে মরবার আগে একবার দেখতে চেয়েছিলাম। ভেবেছিলাম তোমাকে দেখলে
অদেখা অদেখা পৃথিবী দেখা হবে। তিস্তানু তার বিশ্বকে দেখাতো, যে বিশ্বকে দেখতো তার ভেতর থেকে। ভেবেছিলাম তোমার চেহারায় সেই সকল মানচিত্র দেখবো যা আমি সারা জীবন কেবল বইতেই মুদ্রিত দেখেছি। অথচ অথচ আজ এই ঝড়ের রাতে আমার মৃত্যু আসন্ন। বাম হাতটা অনেকটা অবশ হয়ে এসেছে, পাটাও ঠিকঠাক কাজ করছে না। তুমি না যুদ্ধ করেছো, গোয়ের মতো গ্রেনেড ফাটিয়েছো, ভয়ঙ্কর কামানের শব্দেও তুমি কানে আঙুল দিতে না। আর আর এখন দেখি তুমি নৈরাশ্যবাদী। কোথায় গিয়েছিলে? ভিজেছ কেন? কি করছিলে? কাল বিকেলে গণতন্ত্রীদের একটা শোক মিছিল হবে, সেই ব্যাপারে একটা বৈঠক ছিল। আর তাছাড়া বাইরে একটা মেয়ের চিৎকারও শুনতে পেয়েছিলাম। টর্চ লাইট দিয়ে তাকেই খুঁজছিলাম। এর মধ্যে আবার দেখি ওই কালো পোশাকধারীদের জিপ টহল দিচ্ছে। যাও 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 যাও, তুমি তুমি ভেতরে যাও, কাপড়টা বদলে এসো। যাও ভেতরে যাও। অধ্যাপক গিয়ে চেয়ারে বসে, আগন্তুক বন্ধুটিও তার পাশে গিয়ে বসে। ঘরের ভেতরে একটা আবছা বাষ্প জমে, ছাদে মেঝে এখানে ওখানে অন্ধকারকে নাচায় মোমবাতিটি। তুমি কোন আশায় বিশ্ব ভ্রমণ করছো তা বেশ বুঝতে পারছি। চাকরির সঙ্গে পর্যটন মিলিয়ে সভ্যতার কোন আলোর সন্ধান করতে চাও তাও বুঝতে পারছি। আর এখন এখন চোখে কেমন বেদনার সুই ফোটানো তাও টের পাচ্ছি। তুমি ঠিকই ধরেছো। আমার এই বিশ্ব ভ্রমণ এখন একটা প্রচন্ড ঝড়ে আটকে থাকা এই মোমবাতির শিখা হয়ে কাঁপছে। হয়তো হয়তো ভেবেছিলে অন্ধকার নদীর স্রোতে বসে থাকা বন্ধুটি কিভাবে নদী পার হচ্ছে তা দেখবে সুশান্ত তীরে বসে, যেখানে ভাদ্রের ভোর শিউলির বোটায় রং লাগিয়ে যায় ভোরের দিগন্ত বর্ণ আলো আর শেষ সীমারেখার উপর। তুমি এমন উপমা প্রতীকে মৃত্যুকে আঁকছো যেমন একটা নৌকায় তোমাকে তীরে রেখে আমারই ভেসে যাবার ইচ্ছে। আমি 30 বছর ধরে গ্রন্থটি লিখেছি, আর এই গ্রন্থটি তোমাকে দেবার জন্যই এখানে লিখেছি। কিসের গ্রন্থ? সেই গ্রন্থ যেখানে সভ্যতার সুরঙ্গের সঙ্গে মন্দিরের গল্প আছে, মেঘালয়ের ভেতর রাজনৈতিক তন্ত্রের কথা আছে, ইউরোপীয় রাষ্ট্রতন্ত্রের সঙ্গে প্রাচ্যের সাধ্বনী মেলাবার সূত্র আছে। যা নেই তার ততটুকু তার ভেতরে আছে। এই ধরো না, গুপ্ত ভূষে ওঠা নদীর সাক্ষী, ঝড়ের সাক্ষী, বজ্র বিদ্যুতের ওঙ্কার। শোনো 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 শোনো, তবে এই গ্রন্থটি আমি তোমাকে দেবার জন্যই রেখেছি। প্রতি রাতে এই জনতায় আমি গ্রন্থটি লিখতাম এবং এটি উৎসর্গ করেছি আমার স্ত্রীকে। গ্রন্থেরও গণহত্যা হয়। আলেকজান্দ্রিয়া, কার্দোভা কিংবা বাগদাদের কুতুবখানায়, গ্রিক প্যাপিরাসদের সভ্যতায়। একবার দমকল বাহিনীর এক মহড়ায় এক অগ্নি নির্বাপন সপ্তাহে 30,000 গ্রন্থ পুড়িয়ে ফেলা হয়েছিল। সেখানে সেখানে আমার সমস্ত কষ্ট পাণ্ডুলিপিও ছিল। তাদের তাদের প্রতিপাদ্য ছিল গ্রন্থ অতিশয় দাহ্য পদার্থ। অদ্ভুত অদ্ভুত, কিন্তু না পড়ে ধন্যবাদ দিতে পারছি না। তোমাকে পড়ার জন্য পর্যাপ্ত সময় দেওয়া গেল। আমি ভেতরে যাচ্ছি আর ওকে পাঠিয়ে দিচ্ছি। তবে মনে রেখো, গ্রন্থ অতিশয় দাহ্য পদার্থ। আগন্তুক বন্ধুর হাতে বইটি তুলে দেওয়ার পরে বন্ধুটি তা পড়ে। পরে আর পায়চারি করে। স্যার, গ্রন্থটি আমার বন্ধুর লেখা, বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, উনি এই গ্রন্থটি আপনার মতো মতাদর্শিক ব্যক্তিদের জন্যই লিখেছেন। আর আমার মনে হয় আপনি এটি বাস্তবায়িত করতে পারবেন। তবে আমার অন্যান্য নথিপত্রের সঙ্গে এটিও সংরক্ষণ করো। ধন্যবাদ স্যার। আগন্তুক বন্ধুর মনে হয় এই গ্রন্থটি রাষ্ট্রীয় কৃতদাসত্ব থেকে মানুষের মুক্তির সনদ। রাষ্ট্রীয় সীমাবদ্ধতার মানদণ্ডকে কতভাবেই না খণ্ডন করা হয়েছে। গ্রন্থ অতিশয় দাহ্য পদার্থ।
আগন্তুকদের অনেক কিছু না চাইলেও দেখতে হয়, জানতে হয়, অভিজ্ঞতা অর্জন করতে হয়। ঠিক এই শহরে, হ্যাঁ হ্যাঁ এই শহরে এক সময় ভাস্কর্য, চিত্রকলা, কাব্যকলা, সঙ্গীতের মতো নানা অনুষ্ঠান হতো। কিন্তু এসবের তেমন আর্থিক মূল্য না থাকায় শহরের লোকজন একেবারে এটি নিয়ে মাথা ঘামাতো না। আর এর পারলৌকিক দিক বিচার করে দেখা গেছে এর কোনো পূর্ণ ভ্যালুই নাই। স্বয়ং সর্বজ্ঞানী বুদ্ধ এই শহরে সঙ্গীত ঘোষণা নিষিদ্ধ করেন। এই মতো অবস্থায় শহরে একটি বহুজাতিক কোম্পানি পোশাক প্রদর্শনীর ব্যবস্থা করল। মে কামিং? কাম অন। সমস্ত মডেলকে প্রস্তুত করেছি, আপনি অনুমতি দিলে তাদের নিয়ে আসবো। নিয়ে আসো। মডেল এরই মাঝে আগন্তুক উপস্থিত হলো। এই ফ্যাশন শোতে প্রায় অভিজাত কুমারীরাই অ্যাপ্লাই করেছে। তাদের বয়স 20 থেকে 27-এর মাঝামাঝি। তাদের পোশাক আর চুল কি হবে তা নিয়ে ডিজাইনারের মধ্যে গভীর ভাবনা। আচ্ছা, বুঝতে পারছি এটা এখানে প্রদর্শনী চলছে, কিন্তু এর শিল্প উদ্দেশ্য কি? স্যার, এটি হচ্ছে একটি বহুজাতিক বড় কোম্পানির মাস। স্যার, আপনি একটু বাইরে আসুন, আমি আপনাকে বুঝিয়ে বলছি। প্লিজ কাম ইন, প্লিজ। এই মেয়েটিকে দেখুন, জংঘার স্থানটা একটু ওপেন রাখতে পারলে। চমৎকার, কি সুন্দর, টল, লম্বা। ওর গলার কাছটা একটু ওপেন রাখতে হবে। আই লাইক ইট। তবে ঠিক শাড়ি নয়, শাড়ির কাছাকাছি কিছু একটা দিয়ে ওদের বাহু, নিতম্ব ইত্যাদি মাপ নিতে হবে। এর মধ্যে যিনি মাপযোগ করবেন প্রকৃতগতভাবে সে বামুন। মাস্টার, ইয়েস ম্যাম। ওর নিতম্বের মাপ নিতে হবে। শিওর। যে কোনো নারীর জন্য এই অসহায় লোকটিকে ডিজাইনার নিরাপদ মনে করে। ডিজাইনের প্যারিস এবং রোমের অভিজ্ঞতা তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দিয়েছে। এর মধ্যে হংকং থেকে মিস ক্যাটরিনা আসবেন, বিখ্যাত ফ্যাশন হাউস মিং এর মালিক তিনি। ও ম্যাম, আসুন আসুন, প্লিজ সিটে। এরা আমাদের নির্বাচিত মডেলস। পরবর্তী মডেলদের নিয়ে আসো। মডেলস। ম্যাম, মিউজিক কি থাকছে? মানে পোস্ট মডার্ন ক্যাটওয়াকে ঠিক কি ধরনের মিউজিক থাকবে? এবার 16 ব্যালেটের সাথে টেকনো মিশিয়ে সিন্ড্রেলা ডান্সের একটি নতুন ফর্ম তৈরি করব। ম্যাম, স্টেটের এই স্পেশাল জিন্সটা। হ্যাঁ, এর সঙ্গে জিন্সের একটি লেদারও লাগাবো। ম্যাম, ওকে, গ্যাস নিয়ে আসুন। স্যার, কাম ইন। হ্যাভ এ সিট। হাই, হ্যালো। তাহলে শুরু করা যাক। হ্যাঁ, তাহলে শুরু করো। শুরু করুন। ইনি আমাদের প্রথম মডেল। তার অসাধারণ হাঁটার ভঙ্গি আমাদের সকলের মনকে দোলা দিয়ে তোলে, আর তার কোকড়া চুল আমাদের সকলের মনকে আকর্ষণ না না, করে। আমি এটা চোখগুলো একটু বেশি ছোট ছোট, ওকে বাদ দিয়ে দাও। বাদ। ইনি আমাদের দ্বিতীয় মডেল। তার চোখগুলো বড় বড়, তার হাঁটার ভঙ্গি আমাদের মনকে আরো মজার করে না না, তোলে। আমি এটা একটু কালো, ওকে বাদ দিয়ে দাও। বাদ। ইনি আমাদের তৃতীয় মডেল। ওনার চোখগুলো বড় বড়, ইনি ফর্সা এবং তার চুলগুলো অসাধারণ। না না, আমি এটার বাহুগুলো একটু অস্বাভাবিক, ওকেও বাদ দিয়ে দাও। বাদ। ইনি আমাদের চতুর্থ মডেল। ইনার চোখগুলো বড় বড়, ইনি ফর্সা এবং ওনার বাহুগুলো ঠিকঠাকই আছে। ওনার পোশাকের জন্য ওর বডি ঠিকভাবে দেখাই যাচ্ছে না, ওকেও বাদ দিয়ে দাও। বাদ। আচ্ছা, এখানেও কি তাহলে রাজনীতি হচ্ছে? সবকিছুর মধ্যে সুকনের নোংরা ঠোঁট ঠোকান কেন? আমি কি তাহলে মিথ্যে বলছি? না, তবে একটি ফ্যাশন শোর মাঝখানে রাজনীতি ঢোকানো কি ধরনের নোংরামো? যেখানে ন্যায় নেই সেখানে আমাদের উপস্থিতিও নেই। আমি এসব বয়কট করছি। আর আপনারা? আমরা বয়কট করছি। আমরা মডেল, কোনো রাজনৈতিক হাতিয়ার নই, আর এটিও কোনো রাজনৈতিক মঞ্চ নয়। আমি এসবের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা এর শাস্তি চাই। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা এর বিচার চাই। এখানে হচ্ছেটা কি? আচ্ছা, আপনারা থামুন, আমি ব্যবস্থা করছি। থামুন মানে? প্লিজ, আমি দেখছি। প্লিজ একটু বাইরে আসুন, আমি আপনাকে সব বুঝিয়ে বলছি। আপনি আমাদেরকে এখানে এনেছেন, আপনি আমাদের টাকা দিন। আপনি আমার মডেলদের টাকা দিন। হ্যাঁ, তুমি কোথা থেকে দেখতে পাচ্ছ টাকা? দেখতে পাচ্ছ শোটি ক্যান্সেল হয়ে গেছে। সেটা আপনি আয়োজককে বলুন।
Why don't you? আপনি আমার মডেলদের পারিশ্রমিকের টাকা দিন। আমি তো ওইসবের কিছুই জানি না। আপনি না জানলে আমি আইনি ব্যবস্থা নেব। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কেউ আছে? প্লিজ হেল্প মি। ইয়েস। কি হয়েছে এখানে? এখানে আয়োজক ডিজাইনার কেউই আমার মডেলদের পারিশ্রমিকের টাকা দিচ্ছে না। মিথ্যে বাহানা দেখিয়ে কৌশলে তাদের বাদ দিয়ে দিচ্ছে। এর সত্যতা কি? আমরা উনি যা বলছেন ঠিকই বলছেন। উনি আমাদেরকে এখানে নিয়ে এসেছেন আর এখন বিভিন্ন অজুহাতে আমাদের বাদ দিয়ে দিচ্ছেন। ওকে, আমরা সব বুঝতে পেরেছি। আসুন আমাদের সঙ্গে। কিন্তু আমি তো এসব কিছুই করিনি। চলুন। আপনিও আমাদের সঙ্গে চলুন। চলুন। অবিশ্রান্ত পরিশ্রমের পর কসমেটিক্স কোম্পানির সুগন্ধি ও ক্রিম লোশনের সেলস প্রমোশনের যোগ্য অনুষ্ঠানের আয়োজন করা হলো। আলো, সঙ্গীত তত্ত্ব বিষয়ক সেমিনার, গভর্নরের জন্য নগদ উপঢৌকন বা সেলামি, রোম, স্পেন, প্যারিস থেকে ম্যাচিওর ওয়াইন, হংকং থেকে মিস ক্যাথলিনা, জুয়েলারি, শহরের অভিজাতদের জন্য বিনামূল্যে কসমেটিক্স বিতরণ। সারা বছর হাপিত তাস করা চিত্রশিল্পীদের তো এটাই সময়। তাছাড়া নাট্যমঞ্চে স্বর্গের সিঁড়ির ডিজাইন, নানা বর্ণের হীরামণি পাখি, অর্কেস্ট্রা, এত সব আয়োজন। অর্কেস্ট্রার সঙ্গে তানপুরা সংযোগ করে সঙ্গীতকার সাক্ষাৎকার দিলেন। হ্যালো ম্যাম। হ্যালো জিয়া। ম্যাম কাইন্ডলি রিদম এবং সুর নিয়ে আপনার ভাবনাটা একটু বলুন। সুরের নামে ব্রিজ বিটুইন ওরিয়েন্ট অ্যান্ড অক্সিডেন্টাল এবং তৎসঙ্গে 16 ব্যালট আর টেকনোর রিদম ঘলিয়ে ফের আলাদা করে ফেলেছি। আচ্ছা ম্যাম, এর সঙ্গে হাঁটার ভঙ্গি কেমন হবে? ওয়েস্টার্ন নাকি নর্মাল? না না, এই পোশাকে হাঁটবার ভঙ্গি আলাদা। এরকম কোমরে একটা ওয়েভ, একটা টেম্পো, একটা রিদম, যাকে বলে পোস্ট মডার্ন। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ওয়েলকাম মাই ডিয়ার। এই পোশাক পরে তবে আমি অনুষ্ঠানে যাব কি করে? অবশ্যই অনুষ্ঠানে যাবেন, গাড়ি থেকে সিঁড়িতে পা রাখবেন, পিনহিল একটা ছন্দ তুলে টপ টপ করে হেঁটে যাবেন, পার্টিতে নাচতেও পারেন। হাঁটুন হাঁটুন। এই যথার্থই পোস্ট মডার্নিজম। ইতোমধ্যে একটি নাটকের আয়োজন করা হলো শহরে। নাটকটি সরকারি দলের জাতীয় লেখক ফৌজার অনুবাদ, কাব্যনাট্য। দেশের মাটিতে বিদেশি নাটকের চাষে দেশের গাজর সংস্কৃতি ও শিল্প কৌশল উন্নত হয়। পত্রিকায় এমনই বিজ্ঞাপন দেওয়া হলো, আমরা মনে হয় সেই নাটকটিই দেখতে যাচ্ছি। নাটকটি কোথায় মঞ্চস্থ হবে? ন্যাশনাল স্টেজে। এই যে লেখা, নাটকের নাম কারাভার মহান নেতা। যাবেন? তাহলে বুঝতে পারবেন। তার আর প্রয়োজন নেই, তবুও যাব। নির্দিষ্ট দিন সন্ধ্যা 7টার সময়। আগন্তুক ও শিশু উপস্থিত হলো থিয়েটার হলে। শুধু দর্শক মন্ডলী, শুরু হতে যাচ্ছে পবিত্র আত্মা, মহান নেতা পিনোচেটের কর্ম ও জীবন অবলম্বনের নাটক কারাভার মহান নেতা। আরাকানের ইতিহাস ও সাক্ষী আমাদের মহান নেতা জেনারেল পিনোচেট উগার্তে। তিনি চিলির গণতন্ত্র রক্ষা করতে এসেছেন, আর তোমরা তার মহান সৈনিক কারাভান অফ ডেথ স্কোয়াড। তোমরা ঘরে ঘরে ওদের খুঁজে বের করে হত্যা করো পর্বত মুশিকদের। শতাব্দীর মহান নেতা আগুস্তো পিনোচেট। চিলির স্বর্ণ মৃত্তিকায় পূর্ণ আত্মার আবির্ভাব ঘটেছে, যারা অবিশ্বাসী কবি, সাংবাদিক, চলচ্চিত্রকার, খ্রিস্ট ধর্মের বিরোধী, নাস্তিক, তাদের খুঁজে খুঁজে বের করো। সের্গেই আরিল্লেন নস থেকে তার যশগাথা রচনা করলেন ইতিহাসে। চিলির সন্তানেরা জাগো, বিপ্লব অমর হোক, অমর হোক। নাটকের পরবর্তী অংশ দেখবেন বিরতির পর। বিরতি শেষে নাটকটি আবারও পরিবেশিত হচ্ছে। তুমি কি সাংবাদিক? হ্যাঁ, আমি সাংবাদিক।
তুমি সেদিন আলেনদের প্রাসাদে বোমা বর্ষণের ছবি তুলেছিলে। ছবি তোলা আমার পেশার অন্তর্গত। তুমি হেনরি কিসিঞ্জারকে ব্যঙ্গ করে রাজনৈতিক কলাম লিখেছো কেন? আমি হেনরি কিসিঞ্জারের মুখে থুতু দিতে চাই। মাদার প্রোভিয়ারকে কালো মানব ডেন স্কোয়াডে লোকেরা হত্যা করেছে। এই খবর কিউবাতে কে পাঠিয়েছিল? আতাকামা বিউ লাগোম তারাকাকা মৌলে ভলপারিসো রাজধানী সান্তিয়াগোতে ব্যাপক গণহত্যার মিথ্যে খবর কে ছড়িয়েছে? মাতৃভূমিকে কলঙ্কিত করেছো তুমি। তোমার শাস্তি মৃত্যুদণ্ড। কি নির্লজ্জ নাটক! ওরা ওদের হত্যাকে বৈধতা দেওয়ার জন্য পিনোচেটের জয়গান গাইছে। এ নাটকের লেখক চিলিয়ান নয়। ওরা এ শহরের লোকজনকে এত বোকা মনে করে। ওরা ভেবেছে পিনোচেটের কাহিনী শুনে এ শহরের লোকজন এখানকার পরিস্থিতির সঙ্গে তাকে মিলিয়ে একটা স্বস্তি পাবে। চলো ঠিক সেই রাতে সাহিত্যের অধ্যাপক হঠাৎ ঘুম ভেঙে উঠে দেখে ঘরে তার স্ত্রী সন্তান কেউ নেই। সারা রাত তাদের খুঁজতে থাকে, কোথাও পায় না তাদের। খুঁজতে খুঁজতে একটি মরা কুকুর দেখতে পায়। তৎপরে সেটিকে বস্তার মধ্যে ভরে দড়ি দিয়ে টানতে টানতে রাস্তায় শূন্য কণ্ঠস্বরে র্যাবর একটি কবিতা পাঠ করতে থাকে। সুন্দর চোখে জাপটে ধরে বসিয়েছিলাম কোলে, এখন দেখি তিক্ত সেই রৌদ্রমূর্তি আঘাত করেছিল তাকে নিজের অজান্তেই। সঙ্গী মৃত কুকুর, এই শহরের ছুঁচো ইঁদুর মানুষ, আমার বউটি হরিস্থানে, আর আমার মেয়েটি জীবের বদলে জিতেছে পরীর ডানা। তোমরাও এই মৃত কুকুরের মতো। ওরা তোমাদের গলায় রশি দিয়েও টানবে। অতঃপর তাই হলো। আজকের আয়োজনের মূল কেন্দ্রবিন্দু যিনি, সে সাহিত্যের অধ্যাপকের আজকে মৃত্যুর দিন ও পরিবারের অন্তর্ধান। এই আয়োজনকে কেন্দ্র করে কিছু বলার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। এইভাবে মৃত কুকুর রশি দিয়ে টেনে বিজয় স্তম্ভের সিঁড়ি বেয়ে উঠে আত্মহত্যার মাধ্যমে নিজের জীবনকে আত্মতৃপ্ত করার স্বাদ জাগে। এ যেন এক শিল্পীক আরাধনা, এ যেন এক নীল গম্বুজের নিচে বসে ঈশ্বরের কাছে প্রার্থনার আনন্দ। এটা একটা কনফেশনাল ডেথ। ভেতরে পাপের অধিবাস হলে ত্বক ফেটে রক্ত করায়। আর যে তরুণটি বলেছিল সবাকার ডান হাত কাটা গেছে বলে শৌচকর্ম এবং লিখবার হাত একাকার, সে বড় উন্মল তরুণ। অনাবশ্যক বিদ্রোহ দ্বারা অমরতা চাই। আপনি কে? আপনাকে এখানে আসার অনুমতি কে দিয়েছে? এই, আপনারা কি এনাকে চেনেন? না, চেনেন না? এ আপনি কে? ওকে বের করে দাও। যান, যান এখান থেকে, যান। শুয়োরের বাচ্চারা বারংবার নর্ত করা। এই এসব, খুন করো।
থেকে শহরে কারফিউ জারি করা হলো এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। কারফিউ, শহরে কারফিউ জারি করা হলো, শহরে কারফিউ জারি করা হলো। এভাবে কারফিউ দিয়ে অথবা ক্ষমতা, আধিপত্য কিংবা কর্তৃত্বের লোভে বিশ্বব্যাপী যুগে যুগে শুরু হয় যুদ্ধের নামে গণহত্যা, ধ্বংসযজ্ঞ। আগন্তুকের চোখে শহরটি অকস্মাৎ শুরুস্থানে ফিরে যায়। সেই ঝুলন্ত কুলির লাশ, মৃত্যুকুঞ্চিত মেয়েটি আর অদ্ভুত দর্শন বৃদ্ধ কারাগারে শিশুদের লাশের ভিতর দিয়ে যে সম্মুখ বাস্তবতার ভয় জেগেছিল তা আবার বাস্তবের সমান্তরাল রেখায় পুনর্জাগরিত হয়। শহর এক কোণে গুলির শব্দ, ধোঁয়া, মানুষের চিৎকার। বিশাল অট্টালিকা জ্বলছে, বৃক্ষরা পুড়ছে, মানুষ দিনের আগুনে পড়তে পড়তে ছুটছে। তাদের তাদের সর্বশরীরে ধূম্র অগ্নিশিখা। হে যেন এক শূন্য শহর, নিমজ্জন প্রক্রিয়ায় ডুবে যাচ্ছে শহর, জনপদ। পালান, পালান, পালান স্যার, পালান, পালান, এই শহর থেকে পালান। তুমি শহর ছেড়ে যেতে বলছো? কোথায় যাবো, কিভাবে যাবো জানি না, শুধু এই শহর ছেড়ে পালান, পালান স্যার। তবে তাই হোক। ছুটতে ছুটতে তারা পেরিয়ে যায় জ্বলন্ত নগরীর প্রায় শেষ প্রান্তে। কিন্তু ওকে রাস্তায় দাঁড়িয়ে কে তুমি? ঢাকা নগ্ন ভাস্কর্য। আচ্ছা, ভাস্কর্য কি কাঁদে? কাঁদবে না কেন? ধুলির রাস্তায় ঢুকে গেছে সেই বালিকার অনর অচল বাকরুদ্ধ ভাস্কর্য। আগন্তুক মা, লক্ষ্মী মা আমার, আগন্তুক শিশু ছাত্রটি ক্রমে ছুটছে, তারা ছুটছে, ডুবন্ত শহর হতে ছুটছে। শিশু ছাত্রটির কাঁধের ব্যাগের মধ্যে রাষ্ট্র নির্মাণের সেই গ্রন্থটি, যা অধ্যাপক দিয়েছিল তার প্রিয় বন্ধু আগন্তুককে, আর আগন্তুকের কোলে সেই মেয়েটি। তারা ছুটছে নিমজ্জিত শহরের পথে। এখানে ওখানে মৃতদেহ, পুড়ে যাওয়া শরীর, কিংবা পুড়ছে যে তার যন্ত্রণাকাতর অসহ্যতা পালাপি। হঠাৎ আগন্তুকের মনে পড়ে যায় পাখি শিকারকারী মাফিয়াদের কথা। ট্রাকে, জিপে, কন্টেইনারে হাজার হাজার পাখি মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রির জন্য পাচার। প্যারট, নাইটেঙ্গেল, ক্রিওক্রাডং-এর মুনিয়া পাখি, রেপটাইল, নারী। তোমার সম্মুখে অনন্ত মুক্তির অনিমেষ ছায়াপথ। তোমার দুই হাতেই তো ধরা ওই দূর নীলাভের ছত্রদণ্ড। দুই কানে কালাকালের বিস্তারিত সমুদ্রের উদ্বেলিত আহ্বান। পাঠ করো, পাঠ করো অন্ধকারের নিঃশব্দ নিশিলেখা। পাঠ করো নতুন কালের গ্রন্থ। চলো মানুষ, চলো, যুগ যুগান্তরের দিগন্ত রেখা ভেদ করো। বিকীর্ণ উষালোকে তোমাদের সমবেত যাত্রা, সে যাত্রার শেষ নাই, সীমা নাই। সে কেবল চলা, চলতে থাকা।
এই মর্তলোকের বৃক্ষ পুষ্প ছায়া সংসর্গের স্মৃতি মনে করে বীজ পুঁতে দেবে, শুভ ভাবনার বৃক্ষ বীজ। সে বীজ তোমার হাতের মুঠোয়। ওঠো, চলো মানুষ, চলো। ওঠো, চলো মানুষ, চলো। মানবের সকল সঞ্চয় বাহিত বীজ মর্ত থেকে বুনে দাও গ্রহে, অধিগ্রহে। দূর নীলাভের ছায়াপথের দুই ধারে সৌরজগতের বলয় ছাড়িয়ে বিপুল মহাজগতের সমীপে। হত্যা নয়, হত্যা নয়, নবগতের শুভচিৎকারে ভরে উঠুক সৌরলোক, গ্রহ গ্রহান্তর। সেইখানে অন্তরতলে নিশীথের তারাফোঁটা অগণন। চলো মানুষ, চলো। বিবেক জাগ্রত করো, মনুষ্যত্ব বাঁচিয়ে রাখো। মানবতা হোক চিরজীবী। ইতি সেলিম আল দিন কৃত নিমজ্জন কাব্য। ইতিহাস থেকে তুলে ধরো প্রকৃত পৃষ্ঠাগুলি বিশ্ব ভূগোলে। সৌর কলমে লেখো স্বর্ণ বর্ণ পত্র নিচয়, সৌর কলমে লেখো স্বর্ণ বর্ণ পত্র নিচয়। সভ্যতার প্রকৃষ্ট যাত্রা, সভ্যতার প্রকৃষ্ট যাত্রা শুরু হোক গ্রহে, অধিগ্রহে। মর্তলোকের বীজ বয়ে নিয়ে যাও তোমার